সালটা 1995। রবীন্দ্রসঙ্গীত তখন আমার পড়ার বিষয়। গুরুদেবের নানান আঙ্গিকের গান শেখার পাশাপাশি গান শোনার ইচ্ছেটাও তখন প্রকট হচ্ছিল ধীরে ধীরে। বাবা উপহার দিলেন ক্যাসেট। আমি শুনতে শুরু করলাম। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, ডাকবো না ডাকবো না, রাত্রি এসে যেথায় মেশে, আরও অনেক গান। শিল্পীর স্বর প্রক্ষেপণ, বলিষ্ঠ গায়কী, 3 সপ্তকে অনায়াস বিচরণ আমাকে মুগ্ধ করেছিল। তারপরে বহুবার শান্তিনিকেতনে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁর জীবনচর্যায় গান, আঁকা, প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন, সর্বোপরি রবীন্দ্রনাথ আছেন। তিনি শর্মিলা রায় প্রমুখ। আজ সেই সুধাটুকু নিয়েই তাঁর সঙ্গে কথায়। নমস্কার। নমস্কার। স্বাগত জানাই আজকের এই কথায়। বলা ভালো আপনার সঙ্গে গল্পে। প্রথমেই কি আমরা একটা গান শুনে নেব? অচেনাকে ভয় কি আমার রে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয় কি আমার রে। শান্তিনিকেতনের ছোটবেলাটা কি এরকমই ছিল যে কোনো কিছুতে ভয় ডর নেই? না, কারণ আমরা তো গাছে চড়তাম, কোনো বেড়া ছিল না, তাই জন্য যে কোনো জায়গায় ভীষণ সহজে যাওয়া যেত এবং যে কোনো বাগানে ঢুকে ফল খাওয়া যেত, ফুল চুরি করা যেত, উত্তরায়ণের ফুল চুরি করতে পারা যেত। এখন তো সেসব পারা যায় না। আর অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন আমাদের বন্ধু। কাদের পেয়েছিলেন মাস্টারমশাই হিসেবে? কাদের পাইনি? আমার সময় অধ্যক্ষ ছিলেন শ্রী নিরঞ্জন সরকার। আমি অঙ্কেতে একদম গোল্লা পেতাম, কিন্তু আমায় খুব ভালোবাসতেন। আর ছিলেন কাশীনাথ ভট্টাচার্য, উমা ঘোষ, মনীষা দি, আশা রায় দি ইংরেজি পড়াতেন। অমিয় কুমার সেন পরে অধ্যক্ষ হলেন আমাদের। অরুণ মিত্র ভূগোল পড়াতেন। কার নাম বলবো? গানে আরতি, কুট্টুদি, মঞ্জুদি, ক্ষমাদি। তখনকার শান্তিনিকেতনের দিনগুলো এখনকার থেকে অনেকটাই আলাদা। কেন আলাদা ছিল, কোথায় আলাদা ছিল? আমার মনে হয় খুব আকার বেড়ে গেছে শান্তিনিকেতনের। তাই হয়তো এই সারল্য, যে আমাদের ছোটবেলার মধ্যে যে সারল্য ছিল, যে দোলে যেতে ভয় করবে না, সমাবর্তনে যেতে গেলে আমার কোনো অনুমতিপত্র লাগবে না, এই যে বিরাট সারল্য এবং স্বাধীনতা, সেটা হারাচ্ছি কারণ আমরা বড্ড বেশি হয়ে গিয়েছি। তাই আমি আনন্দ পাঠশালার প্রথম ব্যাচ, তখন বোধহয় সালটা 53 সাল। আর আনন্দ পাঠশালা শ্যামলী বাড়িতে তৈরি হচ্ছে উত্তরায়ণে। আর সেখান থেকে আমরা সমীন্দ্র কুটিরে চলে এলাম গৌড়প্রাঙ্গণে। আমাদের তখন বড়দের স্কুলে যেতে দেখি আর খুব পাঠভবনে যেতে ইচ্ছে করে। সেই সময় আমাদের গান শেখাতেন মঞ্জুদি। সে একটা ছোট্ট একটু একটা লাইন গায়। হ্যাঁ দে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও। হ্যাঁ দে গো নন্দরানী, আমরা রাখাল বালক দাঁড়িয়ে দাঁড়ে, আমরা রাখাল বালক দাঁড়িয়ে দাঁড়ে, আমাদের শ্যামকে দিয়ে যাও। হ্যাঁ দে গো নন্দরানী। আর পাঠভবনে পেয়েছি খুব কাছ থেকে কুট্টুদিকে।
আরতি আরতি বসু। বসু। হ্যাঁ, আমাদের উনি ক্লাস 2-তে সত্যকুটিরে আমাদের ক্লাস নিচ্ছেন। তখনকার বাড়িগুলো এত সুন্দরভাবে রক্ষিত ছিল না, উপরে ফুটো ছিল এবং সেখান দিয়ে বৃষ্টির জল পড়তো এবং পায়রারা ওখানে বসতি করেছিলেন এবং আমাদের উপর অনেক কিছু ত্যাগ ট্যাগ করতেন। আর সেই জায়গায় বসে উনি আমাদের শেখাচ্ছেন, আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি ঝরি ঝরি, ও মঞ্জরি, ও মঞ্জরি, আমের মঞ্জরি। এই গানটাতে একটা জায়গা আছে, গুঞ্জরি গুন গুন গুন, মনে পড়ছে, বা সঞ্চরি শন শন শন, সেটা বলতে আমাদের ভীষণ মজা লাগতো। আর এই যে ছোটদের যে গানের সুরের মধ্যে দিয়ে মজা পাওয়ানো, এটা গুরুদেব কি সুন্দর করে আমাদের একেবারে উপহার দিয়ে গেছেন। এরপরে আমি যখন পাঠভবনে ঐচ্ছিক গান নিলাম, আর তখন খুব যত্ন করে সেই কুট্টুদি, ক্লাস 2 কুট্টুদি, উনি গান শেখাতে শুরু করলেন। আমরা মঞ্জুদিকে পাচ্ছি, আরো কুট্টুদি আরতি বসুকে পেয়েছি, ক্ষমাদিকে পেয়েছি কতভাবে। অর্থাৎ জীবনের সঙ্গে সহজভাবে গান মিশে গেছে কখন যেন। হ্যাঁ, আর মন্দিরে গাইছি, বইতে লিখে গাইছি। তারপরে আমি কলকাতায় গিয়ে সুচিত্রা মিত্রের কাছে, রবি তীর্থে, যেহেতু আমি এখানে ঐচ্ছিক গান ছিল, উনি আমাকে তৃতীয় পর্বে নিলেন, তৃতীয় বর্ষে। আমি বীরেন্দ্রনাথ পালিতের কথা একটু বলিনি, কারণ ওনার কথা অনেকে মনে রাখে না। আমি ওনার কাছে শিখছি, নিকটে দেখিব তোমারে করেছে বাসনা মনে, নিকটে দেখিব। আর মোহরদি ডেকে নিচ্ছেন বিশ্বভারতীর যে বেতার অনুষ্ঠান, তাতে শক্ত গান শেখাচ্ছেন। গানটা ছিল এইটা, বেদনা কি ভাষা রে মোর গুঞ্জরি বাজে। নীলিমা সেন, বাচ্চু মাসি, আবার বাচ্চু দি বলতাম ক্লাসে, তার কাছে শিখছি, নীলাঞ্জন শান্তিদা, তা নইলে আমাকে উনি বকবেন। শান্তিদা নৃত্যনাট্যের গান শেখাচ্ছেন এবং গানের পেছনে যে নাটকীয়তা সেটা শেখাচ্ছেন। এবং উনি আমাকে প্রথম, আমি যখন ফিরে এলাম কলাভবনে, উনি আমায় একা গাওয়াতে, উনি আমার পরীক্ষকও ছিলেন রবি তীর্থে। বাড়িতে আমি ছিলাম চতুর্থ প্রজন্ম, তার দায়িত্ব দায়বদ্ধতা ছিল প্রচুর। আমার কর্তা দাদামশাই অঘোরনাথ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন দেবেন্দ্রনাথের আশ্রমধারী, নিরাকারী। এবং উনি প্রথম যেদিন মন্দিরে একটি তরুণ গায়ক, নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গান গেয়েছিলেন, সেই গান শুনেছিলেন অঘোরনাথ, আর তার অপূর্ব একটা বর্ণনা লিখে গেছে। কলাভবনে থাকাকালীন আমি পেয়েছি যে যাদের গুরু হিসাবে তাঁরা হলেন বিনোদদা, কিঙ্করদা, কৌশিকদা, সোমনাথদা, শর্বরীদা, সুখময়দা, সুখেনদা, কাদের নাম বাদ দেব,
এবং গৌরী ভঞ্জদি, যার কাছে করা বাতিকের শাড়িটা পরে এসেছি আজকে, তিনি আমাদের ডিজাইন শেখাতেন এবং প্রকৃতি থেকে কি করে শিখতে হয়, প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হয় সেটা শেখাতেন গৌরীদি। বিশুদা, বিশ্বরূপ বোস ছাপার ছবি শিখেছি ওনার কাছে, তাই বড় পাওয়া আমি সমস্ত নিজে নিজে বানাতাম। অর্থাৎ যে নান্দনিকতা, সেই দিকটি কলাভবন আপনাকে একেবারে শিখিয়েছে। আর নান্দনিকতা খুব সহজভাবে, মানে সেটা জীবন থেকে বিচ্ছিন্ন নয়, একেবারে জীবনের সেটা আমাদের মধ্যে জীবনের সঙ্গেই জুড়ে আছে। একদম একদম। তারপর তাই। বিদেশ যাত্রা 1975-এ। তার আগে আমি ছোট্ট করে বলি, একবার মানিক মামা সত্যজিৎ ডেকে জন অরণ্যতে এই গানটা গাওয়াচ্ছেন, ছায়া ঘনাই ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। এই গানটা গাইতে গিয়ে আমার যেটা পাওয়া সেটা হলো, এক তো আমি দেখলাম কাছ থেকে কীরমভাবে উনি কাজ করেন, আরেকটা বড় পাওয়া হলো উনি বলেছিলেন এক একটা গান যেন এক একটা নাটক। সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম যে স্থায়ী, অন্তরা, আভোগ, সঞ্চারী যেন এক একটা নাটকের দৃশ্য পাল্টে যাচ্ছে। আরেকটা শিখেছিলাম যে গানের যে মনস্তাত্ত্বিক দিকটা, উনি কি করে একটা মানে অবক্ষয়ের যে সময় কলকাতায় ছেলেটির চাকরি নেই, মনে পড়ছে তো জনঅরণ্যর গল্পটা, সেই জায়গাতে উনি গুরুদেবের গান ব্যবহার করছেন, যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা। সেই মাধুর্যটাকে ঢেকে ফেলে এই কম্প্রোমাইজের জগতে এই ছোট ছেলেটি যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভেঙে সে ঢুকছে। এটা একটা অসাধারণ গল্প, শঙ্করের গল্প। একটা কথা আপনি একটু আগে উল্লেখ করলেন যে একটা খুব নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে আমি বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিলাম। হঠাৎ এই ভাবনা কেন এলো? সেটা একটা ভীষণ ব্যক্তিগত কারণ। আমাদের বাড়িতে মৃত্যু আঘাত এলো। হ্যাঁ, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ, ওই গানটা আমি গাইতেই পারি না, আমার গানটা গাইলেই গলার মধ্যে কষ্ট হয়। মৃত্যু আঘাত আসলে মানুষ, একটাই পথ আছে, গানটা ভীষণ সাহায্য করে। আরেকটা হলো তখন নিজের সামনে নিজেকে দাঁড়াতে হয় তো, এবং সেখানে আর কিছু সাহায্য করে না। যখন গেলেন তখন প্রেক্ষাপট কি ছিল ওখানে ফ্রান্সে? আমি বৃত্তি নিয়ে গিয়েছি, আর ওখানে একটা স্টুডিওতে সারাদিন কাজ করছি। সন্ধেবেলা আমি ফরাসি ভাষা শিখি, রাত 10টায় ক্লান্ত হয়ে ফিরি, ভোরবেলা উঠে আবার ছাপা ছবি একটা নতুন মেথডে আমি করছি। আর শনি রবিবারে একবারে আনন্দ করে আমি মিউজিয়াম দেখছি, আর যত দেখছি তত শিখছি। আর দেখছি এই দেশটা হলো ভিক্টর হিউগো, রুসোর দেশ, তাই জন্য এর পেছনে একটা সাম্যবাদ কাজ করেছে। আর আরেকটা হলো, এটা হলো মানবাধিকারের দেশ। আর এরা 1905 সালে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, একটা প্রচণ্ড গণতান্ত্রিক মুক্তির জায়গা আছে এই দেশটাতে, সেইটা আমার। আর তাছাড়া আমি যখন একটু দেখতে শুরু করলাম, অসীম দাশগুপ্ত দা আমায় বললেন লিখতে যে ফরাসি দেশের সঙ্গে গুরুদেবের কি যোগ, তখন আমি লক্ষ্য করলাম যে ফরাসি দেশের যারা মনীষী, রোমেরো লঁ বা অন্দ্রে কার্পেলেস বা ক্রিস্টিন বোসনেক, যারাই রবীন্দ্রনাথকে কাছ থেকে চিনেছেন, তাদের মধ্যে একটা দায়বদ্ধতা। রোমেরো লঁ 1919 সালে বলছেন যে আপনি ওই যে ডিক্লারেশন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিউম্যান স্পিরিট, সেই ডিক্লারেশনে ওই সনদে আপনি একটা সই করুন। গুরুদেব করছেন, তখনও দুজনের দেখা হয়নি। রোমেরো লঁ 1916 সালে গুরুদেবের যে মেসেজ
অফ ইন্ডিয়া টু জাপান যে লেখা সেটা ফরাসিতে অনুবাদ করছেন, কারণ উনি দেখছেন যে জাপানে একটা আগ্রাসী ঔপনিবেশিকতা তৈরি হচ্ছে এবং তার বিরুদ্ধে মনীষীরা দাঁড়াচ্ছেন এবং উনি সেই দলে রবীন্দ্রনাথকে টেনে নিচ্ছেন। এই যে সমঝোতা, এটা আমার দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। এবং তারপরে তো আমরা দেখেছি 1930 সালে এখানেই গুরুদেবের এক্সিবিশন হয়েছে, প্রথম এক্সিবিশন, গ্যালারি পিগাল, ভিক্টোরিয়া ও কাম্পো কন্তেস দুডুয়াই। ওখানে অঁরি বিদু বলে একজন শিল্প সমালোচক ওনার ছবির কথা বলছেন। এই সমস্ত ঘিরে ফ্রান্সের সঙ্গে রবীন্দ্রনাথের একটা ভয়ঙ্কর অন্তরঙ্গতা ছিল। আর রবীন্দ্রনাথের মুশকিলের সময় কিন্তু এরা সবাই পাশে ছিলেন। যেমন 1926 সালে যখন মুসোলিনি রবীন্দ্রনাথকে ফ্যাসিজমের পক্ষে টেনে নিতে চাইছেন, তখন রোমারুলা ওনাকে বোঝাচ্ছেন যে তুমি জানো এই পরিস্থিতিটা আসলে কি, তোমাকে জানতে হবে। এই যে দায়বদ্ধতা, বন্ধুত্ব হলো একটা দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে, এটা ফ্রান্সের মনীষীরা রবীন্দ্রনাথকে দেখিয়েছেন। এবং আলবের কান, এরা সবাই নিজেদের দাক্ষিণ্য দিয়ে রবীন্দ্রনাথকে। এইখান থেকে একটু জানতে চাই আপনার কাছে যে একটা রবীন্দ্র আবহ ওখানে ছিল, সেখানে আপনার কাজটা কিভাবে শুরু হলো? ওরা জানতেন বা রবীন্দ্রনাথের সঙ্গে যে ফরাসি দেশের একটা নিবিড় সম্পর্ক, যেটা আপনার কথা থেকে উঠে এলো, সেখানে আপনি কাজটা কিভাবে শুরু করলেন বা কি করলেন? এইখানে বলবো যে এই যে রবীন্দ্রনাথের যে মূর্তিটা ছিল না দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময়, তখন লোকেরা তো একটা বিশ্বাসের জগৎ খুঁজছে, তখন রবীন্দ্রনাথকে ওদের ভীষণ দরকার। তারপরে ওরা রবীন্দ্রনাথকে ভুলে গেল 1940-এর পর থেকে। যেমন আমি পিয়ের জঁ জুভ এবং কালিদাস নাগ বলাকার অনুবাদ করেছেন 1920 সালে। তারপর থেকে কোনো অনুবাদই হয়নি। ঘরে বাইরের অনুবাদ আবার ফিরে এলো, কারণ সত্যজিতের সিনেমাটা ওই দেশে গেল। তাই জন্য হঠাৎ রবীন্দ্রনাথ ওদের স্মৃতি থেকে একেবারে যেন মুছে গেলেন। আর ওখানে গিয়ে এটা আমার বড্ড কষ্ট হতো দেখে। তাই জন্য আমি সত্যি তৈরি করা কোনো ক্ষেত্র পাইনি। কি কাজ করলেন তখন, শুরু করলেন কিভাবে? তখন আমি ধীরে ধীরে গান গাইতে আরম্ভ করলাম। প্রথম গানে তো প্রথম লাইনে বসে তারা বিয়ের এবং মাংস খেতে লাগলেন, আর আমায় বললেন কি তোমাদের চাষবাসের কোনো গান নেই? তখন আমি আমরা চাষ করি আনন্দে, পৌষদের ডাক দিয়েছে, এইসব খুব জমাটি গানগুলো গাইলাম মনোরঞ্জন করবার জন্য। তার মধ্যে এক মহিলা এসে আমায় বললেন, জানেন আমার স্বামী যখন মারা গেলেন তখন আমি তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা, হ্যাঁ ফরাসিতে উনি সেইটা আমাকে উনি উদ্ধৃতি করে বলছেন চোখে জল নিয়ে। এই কবিতাটাকে আঁকড়ে ধরে আমি আমার শিশুপুত্রকে নিয়ে বেঁচেছিলাম। এই যে গুরুদেবের আরেকটা মানবিক আবেদন ছিল, সেইটা অনেকের কাছে পেয়েছি। আবার অন্যদিকে পেয়েছি, ও রবীন্দ্রনাথ উনি তো ভগবানের কবিতা লিখতেন, একটু একটু প্রকৃতি। তাঁরা সভ্যতার সংকটের কথা জানেন না, তাঁরা রক্তকরবীর কথা জানেন না, তাঁরা শিল্পী রবীন্দ্রনাথের কথা জানেন না। ওরা কি শুধু সুর শুনে মুগ্ধ হচ্ছিলেন, নাকি তখন ভাষাটা আপনি অনুবাদ করতে শুরু করেছেন? এই যে গানগুলোর কথা আপনি উল্লেখ করলেন, আমরা চাষ করি আনন্দে, অনুবাদের দিকটা হলো আমাকে কিছু অনুবাদ পেয়েছি অন্দ্রে জিদের করা গীতাঞ্জলি, গীতিমাল্যর কবিতার, এবং প্রায় কিছুই ছিল না। কিছু গদ্য ছিল, যেমন সাধনা, সব কিছুই কিন্তু দর্শন ভিত্তিক, এবং জীবন স্মৃতি বা ছেলেবেলার কিছু অংশ ছিল, ফাল্গুনী নাটকের একটা অংশ ছিল। এইগুলোকে আমাকে একটু বাড়াতে হলো। আমি তাই জন্য ঠিক করলাম আমি নিজেই অনুবাদ করব। তখন আমি গান আর প্রথমে কি কি অনুবাদ করলেন? আমি প্রথমে কিছু গান অনুবাদ করলাম, তারপরে আমি যখন কাজ করছি তখন ইউনেস্কো থেকে ডাক এলো ওখানে কিছু করবার জন্য। ওখানে গিয়ে আমি করলাম
লম ইনফিনি, দি ইনফিনিট ম্যান, অসীমের কবি, এই নামে একটা অনুষ্ঠান অরুন্ধতী ঘোষ শান্তিনিকেতনের প্রাক্তনী ডেকে নিলেন। উনি আমাদের অ্যাম্বাসেডর টু ইউনেস্কো ছিলেন। আর দ্বিতীয়টা হলো দ্য ফেসেস অফ লাভ, প্রেমের যে মুখ। এই দুটো বিষয় ধরে আমি 13টা ভাষায় গুরুদেবের কবিতা এবং গান অনুবাদ করে কাজ করতে পেরেছে। আমি কিন্তু 13টা ভাষা জানি না। যারা আমার বন্ধুরা আছেন তারা অনেক দেশের, এমনকি আফ্রিকার ভাষা, স্প্যানিশ, আমি ভিয়েতনামিয়ান, কত দেশের ভাষা ব্যবহার করে আমরা এই কাজটা করতে পেরেছিলাম। আমার একটা কাজের কথা বলি। আমি চণ্ডালিকার অনুবাদ করি, কারণ তখন 150তম পূর্তি উৎসব চলছে, যখন কৃতদাস প্রথার অবরোধ করা হয়। মাত্র 150। আমার ভীষণ অবাক লাগতো। সেই সময় আমি কাজ করতে আরম্ভ করলাম চণ্ডালিকা নিয়ে। করতে গিয়ে আমার মনে হয়েছিল আমাকে তো কিভাবে তৈরি করব। আমি তো শুধু নাচ গান দিয়ে ওটাকে করতে পারবো না। তখন আমি করলাম, কারণ চণ্ডালিকার একটা বার্তাও আছে। 1933 সালের গদ্য নাটক। বাছা, কিছু কিছু বুঝতে পারি তোর কথা, তুই মেয়ে মানুষ, সেবাতেই তোর পুজো, সেবাতেই তোর রাজত্ব, এক নিমেষে জাত ডিঙিয়ে যেতে পারে মেয়েরাই। সুযোগ তো তোর ঘটেছিল, মৃগয়ে বেরিয়ে রাজার ছেলে এসেছিল তোরই এই কুঁতলায়, মনে পড়ে তো? প্রকৃতি: হ্যাঁ, মনে পড়ে। কেন গেলি নে রাজার ঘরে? রূপ দেখে সে তো ভুলেছিল। প্রকৃতি জবাব দিচ্ছে: ভুলেছিল না তো কি, ভুলেই ছিল যে আমি মানুষ। পশু মারতে বেরিয়েছিল, চোখে ঠেকে পশুকেই, তাকেই চায় বাঁধতে সোনার শিকলে। এইভাবে আমি গদ্য নাটকের কিছু কিছু অংশ নিয়ে আমাকে একটা আবহ তৈরি করতে হলো, একটা দেহ অবয়ব তৈরি করতে হলো, এবং সেইভাবে তার মধ্যে নাচ এলো, গান এলো। প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা কোলাবোরেশন। পেছনের প্রেক্ষাপট হলো একটা 11 শতাব্দীর গির্জা, আর রাজবাড়িতে ওই বাজে ঘন্টা, ঢং ঢং ঢং, ও তখন ওই ঘন্টাটা দেখিয়ে দেখিয়ে মা নাচতো। আরেকটা জায়গা হলো এই যে নাটকের যে বঞ্চনার বর্জন, যে দুঃখ, যেটা এখনই তুমি বললে, সেইটার যে কারুণ্য, তার যে রাগ, তার পেছনে যে ক্রোধ, সেটাকে দেখাবার জন্য আমি কিন্তু ছো নাছি ইত্যাদি আমি করতে পারিনি। আমাকে করতে হয়েছিল, এমন একটা শব্দ নিতে হয়েছিল যেটা হবে ঘৃণার একটা সিম্বল বা প্রতীক। সেটা হলো ছি। ছি বললেই ঘেন্না। এই পরিপ্রেক্ষিতে নাচ হচ্ছে ওকে ঘিরে ঘিরে, আর ওকে সবাই ঘৃণা করে দূরে চলে যাচ্ছে। আর সেখানে সে ফরাসিতে একটি কথক বলছে, Je n'adorerai pas ce Dieu-là, celui qui me jette dans la nuit d'humiliation. Non, je ne l'adorerai pas, je ne l'adorerai pas, je ne l'adorerai pas. Je n'offrirai pas ses fleurs, je n'offrirai pas, je n'offrirai pas. গুরুদেব তিনবার করে বলেছেন। এটা হলো যে আমারে কেন দিব ফুল, কেন দেব ফুল। এইটা আমি তারপরেও নিচে করছে, যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে, বুঝিব না, বুঝিব না, বুঝিব না সেই দেবতারে, বুঝিব না। এই নাটকটা করতে গিয়ে
আমি দেখলাম এর ইম্প্যাক্ট যাকে বলে, সাধারণ মানুষ এটাকে কিভাবে নিলেন। সে গ্রাম থেকে, গ্রামান্তর থেকে কর্সিকায় লোক আসতো, ওরা আমাদের সন্ডালিকা বলে ডাকতো এবং একেবারে মনে করতে এটা ওদের গল্প, কারণ ওদের ভাষা আলাদা এবং ওদের সংস্কৃতি আলাদা ফ্রান্সের থেকে, তাই ওরা নিজেরাই প্রকৃতি। এই বর্ণনার সঙ্গেই আমরা প্রথম পর্ব শেষ করব। শর্মিলা রায় পোমোর সঙ্গে আমরা থাকছি অন্য পর্বে।